অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজা মনি পর্ব 57 ভার্সিটিতে ক্লাস চলছে। ইদানিং মীরার শরীরটা মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে উঠে। বসা থেকে দাঁড়ালে পুরো শরীর কেঁপে উঠে। মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার উপক্রম। আরু মীরার অবস্থা দেখে হালকা ঝাঁকুনি দিয়ে বলে, মীরা, আর ইউ ওকে? ঠিক আছিস তুই? মীরা আরুর দিকে তাকায়। এরপর মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, হুম, ঠিক আছি। আরু, কিন্তু তোর চোখ মুখ অস্বাভাবিক লাগছে। দেখেই বোঝা যাচ্ছে তুই ঠিক নেই। মীরা দুর্বল আওয়াজে বলে, জানি না, কেমন জানি লাগছে। শরীর প্রচণ্ড দুর্বল অনুভব করছি। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছি না। মাথা ঘুরছে। আরু মীরার দুর্বল মুখটার দিকে তাকিয়ে বলে, আরু, তোর মাথা ঘুরছে? শরীর দুর্বল লাগছে? মীরা, হ্যাঁ। আরু, বমি বমি পাচ্ছে? মীরা, মাথা ঘুরলে, শরীর দুর্বল অনুভব হলে তো হালকা বমি বমি পাবেই। মীরার কথা শেষ হওয়ার আগেই আরু চেঁচিয়ে ওঠে। আরুর চেঁচানোতে মীরা হতভম্ব হয়ে যায়। ভার্সিটির যে কয়জন ক্লাসে উপস্থিত ছিল সবাই তার দিকে তাকায়। আরু সেদিকে পাত্তা না দিয়ে নিম্ন আওয়াজে বলে, মীরা, মিষ্টি খাওয়া। তুই মা হতে যাচ্ছিস? ও রে রে রে, আমরা খালাম্নি হতে যাচ্ছি। এই খবরটা এখন ওই সবাইকে জানাতে হবে। আগে অরিত ভাইয়াকে এই সংবাদটা দিয়ে আসি। আরুর কথায় মীরার চোখ বড় বড় হয়ে যায়। হতভম্ব হয়ে বোকার মতো তাকিয়ে থাকে আরুর উত্তেজিত মুখটার দিকে। আরু উঠে অরিদের কাছে যেতে নিবে, মীরা নিজের সাথে চেপে ধরে। এরপর অসহায় হয়ে বলে, হারামি কেইস খাওয়াবি নাকি? মা হতে যাব কেন আমি? আরু, তোর জামাই আছে, সেজন্য হবি। মীরা থতমত মুখে বলে, আমি প্রেগনেন্ট নয় বোন, চুপ যা। মাথা ঘুরালেই কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। বাচ্চা নিশ্চয় আকাশ থেকে টপকাবে না। আরু, বাচ্চা আল্লাহ দান করছে তোর জামাইয়ের মাধ্যমে। আকাশ থেকে টপকাতে যাবে কেন? মীরা আরুর কথায় দাঁত পিষে বলে, এমন কোনো সম্পর্ক নেই আমাদের যে বাচ্চা আসবে। চুপ থাক তুই, হারামি। আরু কিছুক্ষণ চুপ থেকে চট করে মীরার মুখের দিকে তাকায়। এরপর কপাল কুঁচকে বলে, তার মানে তোরা এখনও আলাদা? মীরা শান্ত হয়ে বসে বলে, আমি বিছানায় আর উনি ডিভানে থাকে। মাঝে অনেক দূরত্ব বোন। সেই দূরত্ব ভেদ করে আসা হয়নি। আরু, এইভাবে ছেকা না দিলেও পারতি। আমি আরও কত কিছু ভেবে নিয়েছিলাম। অরিত ভাইয়া শুনলে অনেক খুশি হত। মীরা, বাল হত। স্ট্রোক করে মরে যেত। বাচ্চা কি মাটি খুঁড়ে আসবে নাকি? মাথা ব্যথা করছে আরু, এখন আর ক্লাস করতে ইচ্ছে করছে না। আরু এইবার একটু সিরিয়াস হয়ে বলে, সকালে খেয়েছিস? মীরা, নাহ। আরু মীরার হাত ধরে বলে, কিছু খাবি চল। মীরা, আরে না, এখন কিছু খাব না। আরু, আজ আর ক্লাস করতে হবে না। চল বাড়ি দিয়ে আসি। মীরা, আমি আমার ঠিকানায় চলে যেতে চাই। এখানে আর ভালো লাগছে না। আরু, ভাইয়াকে রেখে তুই কানাডায় চলে যেতে পারবি মীরা? মীরা, সেটাই তো সমস্যা আরু। চাইলেও যেতে পারছি না আমি। এক অদ্ভুত শিকলে বাধা পড়ে গিয়েছে। যেই শিকলের ভবিষ্যৎ নিশ্চয়তা নেই। আরু, স্বামী স্ত্রীর সম্পর্কে আলাদা রহমত থাকে। দেখে নিস, ভাইয়া তোকে ভালোবাসবে, আর সাথে তুইও। মীরা বিষণ্ণ হাসে। আরু মন খারাপ করে বলে, আমাদের হল্লা পার্টির সবাই বিয়ে করে সংসার করছে। সবাই বিয়ে করে বিদেশে ট্রান্সফার হচ্ছে। কয়েকদিন পর তুইও চলে যাবি। আকাশ আর অবনীর কি ভালোবাসা! আর এইদিকে আমি আর রুহান এক হতভাগা কপাল পোড়া। বালের বিয়ে নামক শব্দ ওই আসে না জীবনে। আরুর রিয়াকশন দেখে মীরা ফিক করে হেসে উঠে। বিয়ে সবার হয়েছে, বাট আমার আর ইয়ানার হচ্ছে যুদ্ধের সংসার। ইয়ানার পলাশির যুদ্ধ আর আমার ছোট খাটো যুদ্ধ। দোয়া করি তোর কপালেও একটা জুটুক, সেও যাতে বিদেশি হয়। আরু নাক ছিটকিয়ে বলে, এই অভিশাপ দিছে না বোন। বিদেশি যাতে কপালে না জুটে। বাংলাদেশি বিয়ে করে বাংলাদেশেই সংসার করে ক্রিকেট টিম বানাব। মীরা শুধু হাসছে। তারা কথা বলতে বলতে মাঠে চলে আসে। হুট করে আরও চেঁচিয়ে উঠে, ওহ শিট! মোবাইল রেখে চলে আসছি ক্লাসে। তুই একটু ওয়েট কর, আমি নিয়ে আসছি। মীরা, দ্রুত যা, না হলে হারিয়ে ফেলবি। আরু আর না দাঁড়িয়ে চলে যায় ক্লাসের দিকে। মীরা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। সূর্যের তেজ বেশি না হলেও সামান্য ভ্যাপসা গরম।
খোলা আকাশের নিচে দাঁড়ানোর ফলে সূর্যের আলোটা একদম তার শরীরে এসে পড়ে। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘমের জমা হয়। হঠাৎ করে মনে হল দূর থেকে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে সামান্য কপাল কুঁচকে চারপাশে ভালোভাবে তাকায়। সবাই সবার কাজে ব্যস্ত। কেউ তার দিকে তেমনভাবে তাকানো নেই। নিজের মনের ভুল ভেবে পুনরায় আগের মতো দাঁড়িয়ে থাকে। আরও মোবাইল নিয়ে দরজার কাছে আসতেই কাউকে দেখে দাঁড়িয়ে যায়। ঠোঁটের কোনায় হাসি বজায় রেখে বলে, কেমন আছে ভাইয়া? অরিদ, এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আরু, জি আল্লাহ রাখছে। ঠিক আছে ভাইয়া, তাহলে আজ আসি। ভালো থাকবেন। আরু হাসি দিয়ে পা বাড়াতেই আবার দাঁড়িয়ে যায়। আরু শুনো। আরু অরিদের দিকে তাকিয়ে বলে, জি ভাইয়া, কিছু বলবেন? অরিদ কিছুক্ষণ নিচের ঠোঁটে কামড় দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা মীরার দিকে তাকায়। কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, তোমার ফ্রেন্ডের কি শরীর ভালো না? কোন ফ্রেন্ড ভাইয়া? মীরা। আরু অরিদের আড়ালে হাসে। সে প্রথমেই বুঝেছে কার কথা জিজ্ঞাসা করেছে। অরিদের মুখে নামটা শোনার জন্য বুঝে ও না বুঝার অভিনয় করেছে। আরুকে এইভাবে মিটিমিটি হাসতে দেখে অরিদ থতমত খেয়ে যায়। সামান্য গলা কেশে বলে, এমনি জিজ্ঞাসা করেছিলাম আর কি। আরু, সকাল থেকে মীরার শরীরটা খারাপ লাগছে। জিজ্ঞাসা করেছি সকালে কিছু খেয়েছে কিনা। ও বলল কিছু খায়নি। হয়তো দুর্বলতা থেকে মাথা ঘুরছে আর শরীর বারবার কেঁপে উঠছে। আমার তো অন্য কিছু মনে হচ্ছে ভাইয়া। অরিদ চিন্তিত হয়ে বলে, কি? মীরা, হয়তো মীরা প্রেগন্যান্ট। অরিদ আচমকা চেঁচিয়ে ওঠে, হোয়াট? কি সব বলছ? অরিদের চেঁচানোতে আরও শুকনো ধোক গিলে বলে, বুঝেছি ভাইয়া খুশির খবর, তাই এইভাবে রিয়াকশন দিবেন। তবে মীরা এইটা অস্বীকার করে। মীরা অস্বীকার করে কথাটা শুনে অরিদ কিছুটা শান্ত হয়। না হলে কেন জানি কিছুক্ষণের জন্য রুহটা বেরিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে তো তেমন কিছু হয়নি, তাহলে প্রেগন্যান্ট হবে কিভাবে? অরিদকে ভাবতে দেখে আরু হেসে সিরিয়াস হয়ে বলে, ভাইয়া আপনি মীরাকে কিছু খাইয়ে বাড়িতে নিয়ে যান। এতক্ষণ ক্ষুধার্ত থাকলে জ্ঞান হারাবে। অরিদ আমতা আমতা করে আরুর দিকে তাকিয়ে গম্ভীর হয়ে মীরার উদ্দেশ্যে চলে যায়। আরু অরিদের যাওয়া দেখে শব্দ করে হেসে বলে, যাক, এই প্রেগন্যান্ট শব্দটা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি। এখন একজন যখন আরেকজনের দিকে তাকাবে তখন দুজনের মধ্যে একটু লজ্জা লজ্জা ভাব আসবে। এরপর শুরু হবে প্রেম। আরু হাসতে হাসতে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। মীরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে যায়। মীরাকে আসতে না দেখে পিছন ফিরে তাকাবে তার আগেই কেউ তার হাত ধরে সামনে নিয়ে যেতে থাকে। প্রথমে মীরা রেগে গেলেও হাত ধরে থাকা ব্যক্তিটাকে দেখে অবাক হয়। মীরা চারপাশে এক নজর তাকায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। অরিদ চৌধুরী হচ্ছে পয়সার কুমির, তার উপর সৌন্দর্য আর ব্যক্তিত্ববান পুরুষ। এক কথায় ভার্সিটির মেয়েদের ক্রাশ বয়। কিছু কিছু মেয়ে তো মীরাকে চোখ দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। মীরা মহি সুরে বলে, অরিদ, ছাড়ুন আমার হাত। সবাই তাকিয়ে দেখছে। অরিদ, আরে বাহ, আমার নাম ধরে ডাকছ। ভালোবেসে ফেললে নাকি? মীরা, বাজে কথা বন্ধ করুন আর আমার হাত ছাড়ুন। অরিদ মীরার কথায় পাত্তা না দিয়ে একদম ক্যান্টিনের ভিতরে নিয়ে যায়। এরপর একটা ভিআইপি রুমে নিয়ে মীরাকে বসিয়ে দেয়। মীরা কিছুটা বিরক্ত নিয়ে বলে, কি পাগলামো শুরু করেছেন আপনি? আরও আমার জন্য অপেক্ষা করছে। এখানে কেন নিয়ে এসেছেন? অরিদ ক্যান্টিন থেকে কিছু খাবার অর্ডার করে নিয়ে আসে। অরিদ খাবারগুলো এক পাশে রেখে গম্ভীর হয়ে বলে, আরুকে পাঠিয়ে দিয়েছে। সকালে খেয়ে আসোনি কেন? মীরা, ইচ্ছে হয়নি তাই খেয়ে আসিনি। কৈফিয়ত কেন চাচ্ছেন? অরিদ, এতটাও মহান নয় আমি যে তোমার খাওয়া দাওয়া নিয়ে কৈফিয়ত চাইব, দেখা শোনা করব। না খেয়ে কিছু হলে তো আবার তোমার বাবা মা, আমার বাবা মাকে দোষারোপ করবে। আমরা তার মেয়েকে সঠিকভাবে খেতে দেয়নি। এখন খেয়ে নিজেকে একটু শক্তিশালী করো, না হলে পরের বার ঝগড়া করে হেরে যাবে দুর্বলতার জন্য। ঢং করে না খেয়ে এসে এখন আমার পকেট মারার ধান্দা করেছ আর কি? মীরা নিঃশ্বাস ছেড়ে বলে, একবার ও কি আয়নায় দেখেছেন যে কত বড় হিটলার আপনি?
খাবার খাওয়াতে এনেছেন নাকি খুঁটা দিতে এসেছেন? অরিদ গম্ভীর হয়ে বসে বলে। খুঁটা কোথায় দেখলে? আমি জাস্ট সত্যিটা বলেছি। অরিদের কথায় মীরা বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর রাগী আওয়াজে বলে, নিজের খাবার নিজে খান। চিন্তা করবেন না, না খেয়ে মরে গেলেও আমার বাপ আপনার পরিবারকে কিছু বলবে না। কারণ তারা জানে এই বাড়িতে এসে আমি শিখা চৌধুরীর মতো মা পেয়েছি, সাজিদ চৌধুরীর মতো বাবা আর আহিয়ার মতো বোন পেয়েছি। অরিদ হঠাৎ বড় বড় শ্বাস টানে। ফর্সা হাতের রোগগুলো ভেসে উঠে। নিচের দিকে তাকিয়ে মীরার হাতটা শক্ত করে চেপে ধরে পুনরায় বসিয়ে দেয়। অরিদের রেগে যাওয়াটা মীরার বোধগম্য হল না। অরিদ খাবারগুলো মীরার সামনে রেখে বলে, মরার ইচ্ছে হলো আমাকে বলো। আমার হাতের একটা ছুরির আঘাত ওই যথেষ্ট। ছুরিটা পেট বরাবর বসাব আর সাথে সাথে রুহটা আলাদা হয়ে যাবে। না খেয়ে তিলে তিলে মরার চেয়ে আমার ছুরির আঘাতে মরা অনেক ভালো হবে তোমার জন্য। আপায়েত 10 মিনিটের মধ্যে খাবারটা শেষ করবে। অরিদের গম্ভীর প্রতিটি শব্দ চায়ন মীরা ভিতর থেকে কেঁপে উঠে। অরিদের লাল দুটি চোখ দেখে শুকনো ধোক গিলে কাপা হাতে খাবারের বাটিটা নিজের কাছে নেয়। অরিদের ভয়ানক চাহনি মীরা নিজেকে সিটিয়ে নেয়। কেন জানি হুট করে ভয় কাজ করছে। এইসব চাহনি তার ভিতরে ভয় কাজ করে। মনে পড়ে যায় সেই নিকৃষ্ট জনির কথা, যে বারবার তার সম্মান লুটপাট করার প্রয়াস করত। তার বান্ধবীকে কলঙ্কিত করে মেরছে। মীরা ভয়ে কাঁপছে আর চামচ দিয়ে খাবার মুখে তুলছে। মীরাকে অস্বাভাবিক আর ভাবুক দেখে অরিদ শান্ত আওয়াজে বলে, ঠিক আছো তুমি? মীরা, হুম। অরিদ, শুনলাম তুমি নাকি প্রেগন্যান্ট। মীরা সুপ মুখে নিতে যাবে এমন সময় এই কথা শুনে থমকে যায়। লজ্জাকে এক পাশে রেখে অবাক হয়ে বলে, এমন বোল্ড মার্কা কথা কে বলেছে আপনাকে? আরু। অরিদ, যদি বলি হ্যাঁ, সে যাই হোক খুশির খবরে মিষ্টি খাওয়াবে না। মীরা নাক মুখ কুচকে অরিদের দিকে তাকায়। কত বড় অসভ্য হলে এইটা নিয়ে ফাজলামো করে। আরুর বাচ্চা, তোকে আমি একবার সামনে পায়। মীরা অরিদের দিকে না তাকিয়েই বলি, বাড়িতে গিয়েই সবাইকে মিষ্টি খাওয়াতাম। কিন্তু তার আগেই আরু আপনাকে জানিয়ে দিল। বাই দ্য ওয়ে আপনি তো সম্পর্কে বাচ্চার মামা হবেন। অরিদ আচমকা মীরার দিকে তাকায়। হুয়াট? মীরা ভাবলেশহীনভাবে বলে, হ্যাঁ। অরিদ, বাবাকে তাহলে? মীরা কোনো কিছু না ভেবেই হুট করে বলে, জাওয়াত ভাই। কথা শেষ হওয়ার সাথে সাথে এক বিকট শব্দে মীরা কেঁপে ওঠে। তার সামনে রাখা সমস্ত খাবার মেঝেতে পড়ে আছে। যেহেতু এইটা একটা রুম তাই কেউ নেই সাথে। তার উপর দরজা লাগানো ভিতর থেকে। মীরা মেঝের থেকে চোখ সরিয়ে অরিদের দিকে তাকায়। অরিদ রাগে দাঁত কিরমিরিয়ে আচমকে মীরার চিবুক চেপে ধরে বলে, জাওয়াত, জাওয়াত, জাওয়াত। কে এই জাওয়াত? কে হয় সে? কেন বারবার তার কথা উচ্চারিত হয়? তার বাচ্চা তর পেটে তাই না? কার বু তুই? আমার বু হয়ে সেই কু তার বাচ্চা সন্তান তর পেটে কথাটা উচ্চারণ করলে কোনো সাহসে? অরিদের প্রতিটি ধমকে মীরা কেঁপে উঠছে। গালে ব্যথায় টনটন করছে। মনে হচ্ছে অরিদের আঙ্গুলগুলো চামড়া ভেদ করে ঢুকে পড়বে। জাওয়াত কে? সত্যিকার অর্থে জাওয়াত নামের কেউ তো নেই। সে তো এমনি এই নামটা উচ্চারণ করে। কিন্তু এইভাবে রিয়েক্ট কেন করল উনি? উনি তো আমাকে বু হিসেবে মানে না। আর আজ উনি আমাকে নিজের বু বলল। মীরা ব্যথায় ছটফটিয়ে উঠে। অরিদের চোখ মুখ লাল হয়ে আছে। মীরা অরিদের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। অরিদ চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে মীরাকে ছেড়ে দেয়। গাল থেকে হাত সরাতেই মীরা যেন নিজের জীবন ফিরে পায়। কিন্তু এক অপ্রত্যাশিত আর নির্যাতিত থাবায় সে হতভম্ব হয়ে যায়। অরিদ তার 2 ঠোঁট শক্তভাবে চেপে ধরেছে। একের পর এক দাঁত দিয়ে কামড়িয়ে যাচ্ছে। যেন ঠোঁটের উপর কোনো প্রতিশোধ নিচ্ছে নিখুঁতভাবে। মীরা পর পর এমন ভয়ঙ্কর রূপে আশ্চর্য হচ্ছে। এ তো অগ্নি চৌধুরীর টকপি। মীরা ব্যথায় শব্দ করে উঠে। তার হাত অরিদ নিজের 2 হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে রেখেছে। শরীর নাড়ানোর মতো শক্তি নেই। একের পর এক এমন দাঁতের কামড়ে মীরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মীরা পা দিয়ে ছটফট করলে অরিদ নিজের পা দিয়ে আবদ্ধ করে নেয়। অরিদ সম্পূর্ণভাবে মীরার উপরে। বাঁধন ধীরে ধীরে নরম হতে থাকে। তবে এখন দাঁতের ঘর্ষণ নয়, হালকা নরম স্পর্শ। খুব নরমভাবে মীরার ঠোঁটগুলো অরিদ নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। মীরা কাঁপছে ভীষণভাবে। এতক্ষণ ভয়ঙ্কর স্পর্শ অনুভব করলেও এখন কেমন লজ্জা লাগছে। মীরা এতক্ষণ চোখ বন্ধ ছিল। চোখ খুলে তাকাতে যাবে তার আগেই অরিদ মীরাকে ছেড়ে দেয়। মীরা ব্যথায় ঠোঁটে স্পর্শ করে স্তব্ধ হয়ে যায়। ঠোঁট অনেক জায়গায় কেটে গিয়েছে। রক্তও বের হয়েছে, কিন্তু সেটা শেষ মুহূর্তে অরিদ খেয়ে নিয়েছে।
মীরা লজ্জা, রাগ, জেদ আর ব্যথায় জিম মেরে একপাশে শুয়ে থাকে। অরিত গম্ভীর হয়ে এতক্ষণ চোখ বন্ধ করে রাখে। হুশ আসলে নিজের করা কর্মকাণ্ডে চোখ বড় বড় করে ফেলে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনী মুহূর্তে মনে পড়তেই মাথায় হাত। মীরার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কি করলাম আমি? কেন করলাম? কিসের এত জেলাসি? কিসের এত রাগ? হাজারটা ছেলের নাম নিক, তাতে আমার কি? আমি কেন এত হাইপার হয়ে যায় জাওয়াদ নামটা শুনলেই? আমি তো মীরাকে সহ্য করতে পারি না। আলাদা একটা রাগ সেই প্রথম দিন থেকেই। বিয়ে হওয়াতে আমার সবচেয়ে অপছন্দের মেয়ে সে। তাহলে তার প্রতি আমি কেন এত দুর্বল আর পজেসিভ হয়? অরিদ নিজেকে স্বাভাবিক করে একপাশে শুয়ে থাকা মীরার দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলে, মীরা উঠে বসো। মীরা একইভাবে শুয়ে থাকে। মীরাকে নাড়াচড়া করতে না দেখে অরিদ পুনরায় বলে, মীরা উঠে বসো। বাড়ি যাব। পরপর ডাকার পরও মীরার রেসপন্স না পেয়ে কপাল কুঁচকে আসে। সন্দেহবশত মীরার দিকে ঝুঁকে জোর করে নিজের দিকে ফেরায়। মীরা নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। অরিদ বাঁকা হেসে মীরার দিকে এক পলক তাকিয়ে হেঁচকা টানে শোয়া থেকে উঠে বসায়। এরপর নিজে বিছানা থেকে উঠে মীরার উদ্দেশ্যে বলে, যা হয়েছে সেটা স্বপ্ন ভেবে ভুলে যাও। এইটা একটা দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। একটু আগের কাহিনী ভেবে দেবদাসের মতো সারাক্ষণ বসে থেকো না। উঠে আসো। এইটা তোমার বেড রুম নয়। এইটা হচ্ছে ক্যান্টিন রুম। মীরা একদম নিশ্চুপ, যেন কোনো অনুভূতিহীন শূন্য পাথর। অরিদকে অনুসরণ করে মুখ অর্ধেক ঢেকে সামনে এগিয়ে যায়। অরিদ ক্যান্টিনের একজন লোককে ডেকে বলে, ভিতরকার মেঝেটা ভালোভাবে পরিষ্কার করে নিও। লোকটা, জি স্যার। অরিদ আর কিছু না বলে সোজা চলে যায় গাড়ির কাছে। এরপর গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলে মীরাও এসে পাশে বসে। মীরাকে মুখ ঢেকে রাখতে দেখে অরিদ কপাল কুঁচকে প্রশ্ন করে, এইভাবে মুখে ঢেকে রেখেছ কেন? মীরা কটমট চোখে অরিদের দিকে তাকিয়ে বলেন, আমার ঠোঁট এক খ্যাপা বাঘের থাবায় পড়ে ভার্জিনিটি হারিয়ে রক্তাক্ত হয়েছে। এখন তার বিধ্বস্ত অবস্থা যদি লোক সমাজ দেখে তাহলে হাসাহাসি করবে। আপাতত আপনি চুপ থাকুন আর আমাকেও থাকতে দিন। মীরার যুক্তি শুনে অরিদ চুপ হয়ে যায়। মীরা সিটে হেলান দিয়ে চোখ খিচে রেখেছে। ভালোবাসার পরশ নাকি এটা হিংস্রতা ছিল? আরও ইচ্ছে করে বাড়িতে না গিয়ে ফুচকার দোকানের পাশে গিয়ে ফুচকা খেয়ে আসে। অনেক দিন ধরে ঝাল ফুচকা খাওয়া হয়নি। তাই খাওয়া শেষ করে ইচ্ছে করে রিক্সা না নিয়ে হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ব্যস্ত রাস্তায় একটা আইসক্রিমে কামড় দিচ্ছিল আর আনমনে হাঁটছিল। হুট করে সামনে কারোর আগমনে দুপা পিছিয়ে যায়। কিছুটা রাগ দেখিয়ে সামনে তাকাতেই কপাল কুঁচকে আসে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যাকে সেদিনে ক্যাম্পাসে সে জুতা দিয়ে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছিল। তার সামনে বিচ্ছিরি এক হাসি দিয়ে তাকিয়ে আছে। মীরা নিজ পায়ের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার জুতার বাড়ি খেয়ে তৃপ্তি মিটেনি সেদিন। আজ তো আমি হিল পরে আসিনি যে তৃপ্তি মিটিয়ে দিব। সামনে থেকে সর বাল। খাম্বার মতো খারাসের হাসি দিয়ে দাঁড়িয়ে আছিস। মীরা কথা শেষ হওয়ার সাথে সাথে আরও 2 জন এসে ছেলেটার সাথে যুক্ত হয়। মীরা কিছুটা ভয় পেলেও শক্ত গলায় বলে, কি সমস্যা তোমার? এইভাবে রাস্তা আটকিয়েছ কেন? তাও আবার মাঝ রাস্তায়। পথ ছাড়ো, না হলে চেঁচিয়ে গনপিটুনি খাওয়াব। ছেলেটা বিচ্ছিরি হাসি দিয়ে বলে, চেঁচিয়ে লোক জড়ো করবে? তবে কর। কেউ নেই এখন। এইটা নির্জন রাস্তা। এই রাস্তা দিয়ে বড় লোকেরা বেশি যাতায়াত করে। এখানে বর্তমানে কেউ নেই। সেদিন খুব সাহস দেখিয়েছিলি, আজ দেখো কত সাহস দেখাতে পারিস। এই তোরা এইটাকে ধরে গাড়িতে তোল। আজ এই মা সব তেজ বের করব। আরু আচমকা পিছিয়ে যায়। ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। লোক 2টা আরুর দিকে বিচ্ছিরি হাসি দিয়ে এগিয়ে আসছে। আর আরু 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে। ভয়ে তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সুযোগ বুঝে ভো এক দৌড় দেয়। 3টা ছেলেই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আরুর দিকে। তারা ভেবেছিল ভয়ে তাদের কাছে ক্ষমা চাইবে। এরপর তারা ভয় দেখিয়ে ছেড়ে দিবে। একজন লোক, কিরে মেয়েটা তো পালিয়ে গেল। থাক, আর দূরে এনার্জি নষ্ট করতে পারব না। অন্যদিন সুযোগ প্রতিশোধ নিব। কি প্রতিশোধ নিবি? আমাকে যেভাবে জুতাপিটা করেছে আমি ও ঠিক সেইভাবে জুতাপিটা করব। আমি আরও ভেবেছিলাম সম্মান নষ্ট করবি। ফাঁসিতে ঝুলার ইচ্ছে নেই। আরু এখনও সমান তালে দৌড়ে যাচ্ছে। পিছন দিকে তাকানোর সাহস নেই তার কাছে। দৌড়াতে গিয়ে অনেকবার পড়ে ও গিয়েছে। কিন্তু তার উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে পালাতে হবে তাদের হাত থেকে। দৌড়াতে দৌড়াতে আচমকা একটা গাড়ির সাথে হালকা ধাক্কা খায়। তবে ধাক্কা লাগার আগেই গাড়িটা থামিয়ে দেওয়া হয়। আরু ধাক্কা খেয়ে ক্লান্ত হয়ে এক পাশে বসে পড়ে।
সামান্য ব্যথা পেয়েছে পেটে। গাড়িতে বসে থাকা ব্যক্তিটা আরুর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে আরুর সামনে গিয়ে দাঁড়ায়। এরপর গম্ভীর হয়ে বলে, আজকাল এত সুন্দরী পাগলিও রাস্তায় দেখা যায়। অদ্ভুত। পরিচিত কণ্ঠ আর পাগলি সম্বোধন পেয়ে আরু চোখ তোলে সেদিকে তাকায়। সামনে রেশপুকে দেখতে পেয়ে তেতে উঠে বলে, পাগলি কাকে বললেন আপনি? আমাকে দেখে কি পাগলি মনে হয়? রেশবু, রাস্তায় পাগলের মতো এইভাবে দৌড়ালে লোকে পাগল বলবে, এটাই স্বাভাবিক। আরু বিরক্তি নিয়ে বলে, ডায়াবেটিস 24-এ চলে গিয়েছিল। ডাক্তার বলেছে আর একটু বেড়ে গেলে মরে যাব। তাই দৌড়ে ডায়াবেটিস কমানোর কাজ করছি। আরুর কথা শুনে রেশব থতমত খেয়ে যায়। এই মেয়ের আসলেই স্ক্রু ঢিলা। হঠাৎ আরুর হাতে রক্ত দেখে অধৈর্য হয়ে বলে, তোমার হাতে রক্ত ঝরছে কেন? ব্যথা পেয়েছ কোথাও? রেশবের কথা শুনে আরু নিজের হাতের দিকে তাকিয়ে কান্না করে উঠে। রেশব হতভম্ব হয়ে বলে, আরে কাঁদছ কেন? আরু, দেখতে পাচ্ছেন না ব্যথা পেয়েছি। রেশব গম্ভীর হাসি দিয়ে বলে, এতক্ষণ তোমার ব্যথা লাগেনি। আমি যখন দেখিয়েছি তখন থেকেই ব্যথা লাগতে শুরু করেছে। আরে হও বাহ। আরু নিজের কান্না থামিয়ে বলে, আরে আপনি এত কথা বলছেন কেন? আঘাতপ্রাপ্ত বিপদে পড়া মেয়েকে সাহায্য না করে মজা নিচ্ছেন। যাই হোক, সামনে থেকে সরুন। লোকগুলো মেবি চলে গিয়েছে। রেশব কপাল কুঁচকে বলে, কিসের লোক? আরু, ওই দিন যাকে জুতা পিটা করেছিলাম সে এসেছিল প্রতিশোধ নিতে। উপায় না পেয়ে দৌড় দিয়েছিলাম। শালারা মেবি আসেনি পিছনে। না হলে এতক্ষণে চলে আসত। আরুর মুখে গালি শুনে রেশব চোখ বড় বড় করে তাকায়। তপ্ত শ্বাস ছেড়ে বলে, ডেঞ্জারাস মেয়ে। আজ জুতা পিটা করনি কেন? আরু, মাথা খারাপ আপনার? আমি একা মেয়ে আর ওরা 3 জন ছিল। একা একটা মেয়ে লড়াই করা সম্ভব নাকি? তবে এদের মেইন পয়েন্টে ঘুষি দিলেই শক্তি শেষ হয়ে যেত। বুদ্ধিটা আগে মাথায় আসেনি। আরুর এমন অদ্ভুত কথায় রেশব কেসে উঠে। মেয়েরা এমন শক্ত হয়? রেশবু, থাক, আর অকাজ করতে হবে না তোমাকে। যদি চাও ফার্স্ট-এড করতে পারো। আমার গাড়িতে ফার্স্ট-এড বক্স আছে। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরু, না থাক, আমি বাড়িতে গিয়ে করে নিব। ধন্যবাদ, আপনি আসতে পারেন। রেশবু, তোমাকে একা পেয়ে তারা আবার আসতে পারে। হয়তো তোমার সাথে আমাকে দেখে দূরে কোথাও লুকিয়ে আছে। আরু চোখ তোলে তাকায় রেশবের দিকে। আরু রাস্তার দিকে তাকিয়ে শুকনো ধোক গিয়ে ভয়ে ভয়ে রেশবের কথা মতো গাড়িতে গিয়ে উঠে। একটু পর মাগরিবের আজান দিবে। অগ্নি দুপুরে বাড়িতে চলে এসেছিল। কিন্তু আসার পর থেকে ইয়ানার সাথে কথা বলেনি। নিজের স্টাডি রুমে ভিডিও কলে কারোর সাথে কথা বলছে। তবে প্রতিটি শব্দ, বাক্য ছিল ইংরেজিতে। ইয়ানা শুনতে চেয়েছিল কি বলছে, কিন্তু আফসোস বুঝে উঠতে পারছে না। সেই দুপুর থেকে ভিডিও কলে কাদের সাথে যেন কথা বলছে। ভিতর থেকে দরজা বন্ধ করা। ইয়ানা একবার দরজায় নক করতে চেয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে আর করেনি। নিজের রুমে এসে অনেকক্ষণ পায়চারি করে। চারদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। ইয়ানা কান পেতে কিছু শোনার চেষ্টা করছে। শুধু এইটুকু বুঝেছে, আই এম অ্যারাইভিং অ্যাট দ্য টর্চার সেল নাও। এভরিথিং মাস্ট বি রেডি টু দ্য লাস্ট ডিটেইল। ইয়ানা এই বাক্যটা স্পষ্ট বুঝতে পারে। তার বুক ধুক করে ওঠে। আচমকা মাথায় এক জেদ চেপে বসে। চারদিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে যায়। চারদিকে হাঁটছে আর বিভিন্ন কিছু ভেবে যাচ্ছে। ড্রয়ার থেকে একটা চুইংগাম বের করে মুখে দিয়ে চিবাতে থাকে। অগ্নিকে ভিতরে আসতে দেখে নিজেকে স্বাভাবিক করে বিছানায় বসে। অগ্নি কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ইয়ানা সেদিকে তাকিয়ে থুতুনি হাঁটুতে ঠেকিয়ে ভাবুক হয়ে বসে। কিছুক্ষণ পর অগ্নি শাওয়ার শেষ করে বেরিয়ে আসে। ইয়ানাকে এমন ভাবুক দেখে কপাল কুঁচকে সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আজ এত শান্ত? ইয়ানা চোখ তোলে তাকায় সেদিকে। অগ্নিকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কেন, আপনার সমস্যা হচ্ছে? অগ্নি, তোমার শান্ত থাকাটা ও আজকাল বড্ড ভাবায়। কোনো সময় কোনো বুদ্ধি বের করো কে জানে। ইয়ানা হালকা হেসে বলে, যত বড় বুদ্ধি ভাবি না কেন আপনার মতো কলিজায় গিয়ে আঘাত করব না। ছুরির আঘাত আপনি একদম সামনে থেকে করেছেন। আমি করলেও সামনে থেকেই করব। যদি কখনো করি তবে সেটা জানিয়ে করব। অগ্নি, পিছন থেকে ছুরি আঘাত করে কাপুরুষ আর ভিতুরা। বাট আমি সামনে থেকেই ছুরি বসাতে পছন্দ করি বেশি। তুমি আমার বউ হয়ে পিছন থেকে কেন আঘাত করবে বলো? আমার রুলস অনুযায়ী আমার মতো হওয়াটাই স্বাভাবিক। ইয়ানা কিছু বলে না। শুধু অগ্নির সেই বাক্যটা কানে বাজছে। তোমার মুখে রাবার কেন? অগ্নির এমন প্রশ্নে ইয়ানা হতভম্ব হয়ে বলে,
এইটা রাবার নয়, চুইংগাম। চুইংগাম কি? ইয়ানা তাজ্জব বনে যায়। অবাক হয়ে বলে, আপনি চুইংগাম চিনেন না? কখনো ছোটবেলায় নাম শুনেননি? বড় হয়ে কানাডায় দেখেননি কোনোদিন? ছোট সময়ের কথা এখন মনে থাকার কথা নয়। বাট কানাডায় কখনো এই নাম শুনেছি বলে মনে পড়ছে না। ইয়ানা আচমকা বলে, মুখের ভিতরে শক্ত হয়ে ঢুকে নরম হয়ে বের হওয়ার নাম ওই হচ্ছে চুইংগাম। যদি এরপরও না চিনেন তাহলে একটা খেয়ে দেখতে পারেন। রাবার হলেও মিষ্টি। চুইংগামের ব্যাখ্যা জেনে অগ্নিতপ্ত শ্বাস ছাড়ে। এইটাকে আর মানুষ করতে পারবে না সে। আমার খাওয়ার প্রয়োজন নেই। অগ্নি বেরিয়ে যেতে নিলে ইয়ানা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? অগ্নি থামে কিছুক্ষণের জন্য। তবে কোনো উত্তর না দিয়ে বিনা বাক্যে নিজের গাড়ির কাছে চলে যায়। ইয়ানা চুপি চুপি অগ্নির পিছন দিয়ে যায়। সেদিন স্বপ্নে সে দেখেছিল কিভাবে ব্যাক সিটে লুকিয়ে টর্চার সেলে প্রবেশ করেছে। আজ সেই স্বপ্নটাকেই বাস্তবে রূপান্তর করবে। অগ্নি দরজা পেরিয়ে যেতেই ইয়ানা দরজার পাশে রাখা ফুলদানিটা ফেলে দেয়। রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। তবে বিলাসবহুল এই ভবনের চারপাশে লাইটিংয়ের আলোতে চিকচিক করছে। ফুলদানি ভাঙ্গার শব্দ পেয়ে অগ্নি হাঁটা থামিয়ে দেয়। কপাল কুঁচকে পিছনে ফিরে তাকায়। এরপর ধীর পায়ে দরজার কাছে এগিয়ে আসে। ফুলদানিটা পড়া অবস্থায় দেখে স্টাফকে আদেশ করে ভাঙ্গা অংশগুলো পরিষ্কার করে নিতে। নাহলে যে কোনো সময় কারোর পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। অগ্নি স্টাফকে আদেশ দিয়ে গম্ভীর পায়ে গাড়ির কাছে যায়। এরপর ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এইদিকে ইয়ানা ব্যাক সিটের নিচে নিজেকে গুটিয়ে বসে থাকে। চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। ভিতরে এক প্রকার ভয় আর যুদ্ধ। সেদিন হয়তো স্বপ্ন ছিল, তাই অতি সহজেই টর্চার সেলে পৌঁছে গিয়েছিল। সেটা ছিল বাংলাদেশের এক তথাকথিত সামান্য একটা সেল। কিন্তু আজ সে যে পরিস্থিতিতে আছে সেটা বাস্তব। একবার যদি অগ্নি দেখে তাহলে সেখানেই তাকে জিন্দা কবর দিবে। সে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে সব হিংস্র লোকের বসবাস, নিকৃষ্ট ব্যক্তিদের যাতায়াত। প্রতিটি কোণায় লেগে আছে পাপ, অনাচার আর অশ্রু। সেখানে গিয়ে আমি কোথায় যাব? চারদিকে নিশ্চয় অনেক গার্ড থাকবে। কোথায় গিয়ে দাঁড়াব আমি? কি করে ভিতরকার পরিবেশ দেখব? কিভাবে বুঝব অগ্নি চৌধুরীর চোখে দেখা সত্যি? যদি কেউ আমাকে দেখে ফেলে, তারা আমাকে জীবন নিয়ে আসতে দিবে না, আমি সিউর। আর উনি তো আমাকে সেখানেই খুন করবে। ইয়ানার ভয় কাজ করছে প্রচুর। তবুও নিজেকে শক্ত করে রেখেছে। ভয় পেলে চলবে না। জানতে হবে আমার সব কিছু। নিজের চোখে দেখতে হবে অদেখা জিনিসগুলো। নাহলে আপনার দুর্বলতা বুঝব কিভাবে অগ্নি চৌধুরী। আমিও দেখি কার জয় হয়। আপনার পাপ নাকি একজন স্ত্রী? প্রায় 1 ঘন্টা গাড়িটা চলছে। গাড়িটা ঢুকে এক নির্জন জায়গায়। চারদিকে অন্ধকার আর গা ছমছমে পরিবেশ। অগ্নি গম্ভীর হয়ে মাস্ক পরে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। অগ্নি নামার সাথে সাথে 2 জন গার্ড এগিয়ে আসে। অগ্নি চোখ দিয়ে গার্ডকে ইশারা দিতেই লোহার গেটটা লাগিয়ে দেয়। ইয়ানা বিকট শব্দে কেঁপে ওঠে। বুঝতে পারছে না বাহিরে কি হচ্ছে। অগ্নিসহ গার্ডগুলো ভিতরে চলে যায়। ইয়ানা মাথা উঁচু করে ব্যাক সিটে বসে। কোমরে টান অনুভব হতেই আহ শব্দ করে উঠে। এতক্ষণ একইভাবে বসে থাকার কারণে কোমরে বাজেভাবে ব্যথা অনুভব হচ্ছে। ইয়ানা দাঁতে দাঁত চেপে সহ্য করে উঠে বসে। চারদিকের পরিবেশ দেখে আতকে উঠে। বাহিরের লোহার গেটটা লাগিয়ে দেওয়া হয়েছে। একবার যেহেতু ঢুকে পড়েছে, পালানোর আর রাস্তা নেই। ইয়ানা মুখে কাপড় বেঁধে গাড়ি থেকে নামে। বাহিরে কোনো গার্ড নেই। সে তো ভেবেছিল অসংখ্য গার্ড থাকবে। হয়তো লোহার গেটটা রক্ষাকবচ হিসেবে কাজ করে। ইয়ানা মুখে কাপড় বেঁধে পা টিপে টিপে প্রবেশ করতে থাকে। টর্চার সেলের বাহিরে দেখলে মনে হচ্ছে কোনো বিলাসবহুল বিশাল বাড়ি। সে খোলা দরজাটার কাছে এসে কাউকে দেখে আচমকা পিছিয়ে যায়। চলবে? অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 58। ইয়ানা মুখে কাপড় বেঁধে পা টিপে টিপে প্রবেশ করতে থাকে। টর্চার সেলের বাহিরে দেখলে মনে হচ্ছে কোনো বিলাসবহুল বিশাল বাড়ি। সে খোলা দরজাটার কাছে এসে কাউকে দেখে আচমকা পিছিয়ে যায়। 2 জন লোক দরজার দিকে এগিয়ে আসছে। ইয়ানা দরজার আড়ালে লুকিয়ে পড়ে। বুক ধুক ধুক করছে। আতঙ্কে হাত পা কাঁপছে। লোক 2টা চলে যেতেই ইয়ানা হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে থুথু দেয়। নিবিড় অন্ধকার যেন কুয়াশার মতো পেঁচিয়ে ধরেছে গোটা পরিবেশকে। চতুর্দিকে নীরবতা, যা শব্দের থেকেও অধিক প্রখর। মাফিয়া টর্চার সেল নামক প্রেতপুরীতে পা রাখার সাহস কেবল যে আত্মহত্যার সমতুল্য, সে জ্ঞান তার আছে। তবুও ইয়ানা এসেছে।
না ভয়ে উপেক্ষা করে বরং ভয়কে হাত ধরে টেনে এনেছে সঙ্গী করে। ইয়ানা পা টিপে সামনে এগিয়ে যায়। প্রতিটি ধাপ তার মৃত্যুপুরীর দিকে অগ্রসর এক একটি ম্লান পদচিহ্ন। ধাতব জুতোর নিচে কংক্রিট মেঝে থেকে এক বিকৃত প্রতিধ্বনি উঠে আসে যা নিজেরই অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। দেয়ালের উপর ঝুলে থাকা মরচে ধরা শিকলগুলো হঠাৎ বাতাসে নড়ে উঠে কারো ঘুম ভাঙানো শ্বাসপ্রশ্বাসের প্রতিফলন। ইয়ানা চোখ ঘুরিয়ে চারদিকে তাকায়। শক্ত এক খাম্বার পিছনে গিয়ে নিজেকে আড়াল করে। চারপাশে ছায়া, কিন্তু সেগুলো স্থির নয়। মেঘের মতো গড়ায়। কখনো গা ছুঁয়ে যায়, আবার কখনো পিছন থেকে নিঃশ্বাস ফেলতে শোনা যায়। পেছনে তাকাতে সাহস হয় না তার। মনে হচ্ছে কেউ হা করে তাকিয়ে আছে অন্ধকারের ভেতর থেকে। না মুখ দেখা যায় আর না চোখ। তবুও উপস্থিতি অনুভবযোগ্য। ইয়ানার পা কাঁপছে। মনের অজান্তেই মস্তিষ্ক যেন সেই হৃদয়হীন পুরুষটাকে খুঁজছে। বুকের ভেতর মনে হচ্ছে বাঘ আটকে আছে। সে ছুটতে চায়, তবুও সে চেপে ধরে। শ্বাস আটকে আসে। কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু মুখে বিন্দুমাত্র কাঁপন নেই। একা, নিঃসঙ্গ, অথচ নির্ভীক। ইয়ানা জানে এই দেয়ালের পেছনে যেসব দৃশ্য লুকিয়ে আছে সেগুলো কেবল দুঃস্বপ্নে আসার উপযুক্ত, যা বাস্তবে নয়। হঠাৎ দূরের ঘরের ভেতর থেকে এক গুমড়ে ওঠা আর্তচিৎকার, গলা চিরে বেরিয়ে আসা শব্দ পাঁজরের হাড় কাঁপিয়ে দেয়। ইয়ানা থমকে দাঁড়ায়। বাতাস যেন ভারী হয়ে আসে। ইয়ানা স্পষ্ট বুঝতে পারে এখানে আর মানুষ নেই, কেবল জানোয়ারেরা টিকে আছে মানুষের মুখোশ পরে। ভিতরে কাউকে নৃশংসভাবে মারা হচ্ছে। ইয়ানার ভেতরটা ফুপিয়ে কেঁপে উঠে। যখন কাউকে মেরেই ফেলব তখন এত বর্বরতা কেন? কেন এত অপরাধ চক্রের গন্ধ চারদিকে? ইয়ানা সামনে এগিয়ে যেতে পারছে না। একটু এগিয়ে গেলেই তার উপস্থিতি সবাই টের পেয়ে যাবে। কি করবে এখন? কিভাবে ভিতরে ডুবব? রক্ষিতা? যদি রক্ষিতার রূপ নিয়ে ঢুকি তাহলে কেমন হবে? এখানে তো প্রচুর রক্ষিতার আনাগোনা দেখতে পেয়েছি। রক্ষিতা হতে হলে সর্বপ্রথম ওদের পোশাক আমার চাই। কিন্তু এমন পেট দেখানো পোশাক আমি কিভাবে পরব? কেউ যদি বাজে নজর দেয় তখন? ইয়ানা নিজের মাথার কাপড়টা আরও ভালোভাবে চেপে ধরে। সুযোগ বুঝে এক খাম্বা থেকে সবচেয়ে বড় খাম্বার আড়ালে চলে যায়। এখান থেকে প্রতিটা কক্ষের দরজা স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা মেয়েকে ওয়াইনের ট্রে নিয়ে আসতে দেখে অবাক হয়ে যায়। মেয়েটার বয়স কত হবে? 18 অথবা 20 বছর। এত ছোট একটা মেয়ে এতগুলো জানোয়ারদের মধ্যে থাকছে। মেয়েটা খাম্বা পেরিয়ে যেতে নিবে এমন সময় ইয়ানা নিজের শরীরের উড়নাটা খুলে মেয়েটার মুখ পেঁচিয়ে ধরে। মেয়েটা ছটফট করে উঠে চিৎকার দেওয়ার জন্য। ইয়ানা সুযোগ বুঝে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসে, চোখে চোখ রাখে। মেয়েটা ভয়ে কাঁপছে। ইয়ানা নরম সুরে বলে, এত কম বয়সে এখানে কি করছ? মেয়েটা শব্দ করছে শুধু। ইয়ানা গম্ভীর নিঃশ্বাস ছেড়ে বলে, জানি তুমি একজন রক্ষিতা। আর তোমাকে কিনে আনা হয়েছে। যাই হোক, আমি অগ্নি চৌধুরী স্ত্রী। উনার স্ত্রী হিসেবে আমি কিছু চাই না। শুধু চাই তোমার এই জামাটা আমাকে দাও। ট্রাস্ট, আমি কারোর কোনো রকম ক্ষতি করব না। বয়সের দিক দিয়ে আমার ছোট হবে। আমাকে বড় বোন ভেবে শুধু এইটুকু সাহায্য করো। ইয়ানা মেয়েটার চোখের দিকে তাকায়। মেয়েটার চোখে এক অবিশ্বাসের প্রলেপ। মেয়েটা ইয়ানাকে অ্যাটাক করতে যায়। ইয়ানা মেয়েটার হাত ধরে নিঃশ্বাস ছেড়ে বলে, তোমাদের মন কষ্টে পাথরে গড়ে উঠেছে। কারোর মায়া, আবেগ, চোখের পানি তোমাদের হৃদয়কে জাগাতে পারে না। কিন্তু বিশ্বাস করো, আমি শুধু টর্চার সেলটা দেখতে চাই। কি হয় এখানে? মেয়েটার চোখে পানি চিকচিক করে উঠে। ইয়ানা অবাক হয় প্রচুর। মনে হচ্ছে মেয়েটা কিছু বলতে চাইছে। কথা দাও, চেঁচাবে না। মেয়েটা ইয়ানার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে। ইয়ানা নির্ভয়ে বাঁধন খুলে দেয়। মেয়েটা ছাড়া পেয়ে ইয়ানার দিকে তাকিয়ে হেসে বলে, কথা দিয়ে কথা রাখা আমাদের রক্তে বা পেশায় নেই। ইচ্ছে হলে এখন ওই চেঁচিয়ে সবাইকে দেখিয়ে দিতে পারি। কিন্তু সেটা করব না। এখন অমানুষ হলেও আগে মানুষ ওই ছিলাম। কিন্তু তুই এইখানে আসলি কিভাবে?
এ তো সিকিউরিটি, ক্যামেরা, লোহার গেট সব উপেক্ষা করে ভিতরে ঢুকলি কিভাবে? যদি কেউ তোকে দেখে জানিস কি হবে তোর? পুরাই পাচার হবি, না হলে মৃত্যুর দরজায় যাবি। ইয়ানা কৃত্রিম হেসে বলে, এসেছি অনেক কষ্টে। সেটা না হয় থাক, আগে তোমার একটা জামা দিবে আমাকে। সামান্য ছদ্মবেশ ধরে ভেতরে ঢুকতে চাই। নিশ্চয় ওয়াইন নিয়ে যাচ্ছিলে ভিতরে। আমাকে এটা দাও, আমি নিয়ে যাচ্ছি। মেয়েটা ইয়ানার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, পাগল হয়েছিস তুই? একবার ছলনায় ধরা পড়লে গলা জবাই দিবে। তুই মরলে মর, আমাকে টানিস না। তোর ভাগ্য ভালো আমি এইটা। আমার জায়গায় অন্য রক্ষিতা থাকলে এতক্ষণে তোর স্থান হতো সেই জাহান্নামরূপী অন্ধকূঠরিতে। ইয়ানা, ভয় কেন পাচ্ছ? সব জানার আগেই আমার কাজ শেষ হয়ে যাবে। তোমরা তো মুখ ঢেকেই সবার সামনে যাও, তাহলে সমস্যা কোথায়? কেউ চিনবে না। আর সবচেয়ে বড় পরিচয়, আমি মিসেস অগ্নি চৌধুরী। মেয়েটা চোখ বড় বড় করে বলে, ভুলভালো কথা বলছিস কেন? বস মেয়েদের সহ্য করতে পারে না। আর উনার বউ তোর মতো কোমল কেন হতে যাবে? এই স্বর মিথ্যে নাটক করছিস। ইয়ানার তাচ্ছিল্য হাসি। মিথ্যে নয়, সত্যি বলছি। কে বলেছে আমি কোমল? কোমল হলে কি অগ্নি চৌধুরীর বউ হতাম? কোমল হলে কি কেউকে নির্দয়ভাবে খুন করে বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারতাম? কোমল হলে কি অগ্নি চৌধুরীকে বারবার প্রশ্নবিদ্ধ করতে পারতাম? কোমল হলে কি এমন এক ধ্বংসাত্মক জায়গায় দাঁড়িয়ে থাকতাম? বলো। কোমলমতি ইয়ানা সেদিন ওই মরে গিয়েছিল যেদিন নিজের স্বামীর ভয়ঙ্কর রূপ জেনেছিল। ভিতরের কোমলতা আর বিশ্বাস তো সেদিন ওই মরে গিয়েছিল যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। যাকে সবচেয়ে ভরসা আর বিশ্বাস করতাম, সে বারবার আমার কলিজাকে বিক্ষত করে রক্তাক্ত করেছে। মেয়েটি ফোর্স লাভ? ইয়ানা মুচকি হেসে বলে, একদম না। ভালোবাসি, জীবনের চেয়ে ও বেশি ভালোবাসি। ভালোবাসি বলেই তো এত যুদ্ধ। মেয়েটা অবাক হয় ইয়ানার কথায়। কেন জানি সাহায্য করার জন্য ভিতরটা জেগে উঠে। মেয়েটি, এত ভালোবাসার মধ্যেও ঘৃণা করিস? আমি তোকে একটা জামা দিচ্ছি। তবে মনে রাখিস, খুব দ্রুত এখানে চলে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করব। ইয়ানা আবেগে মেয়েটিকে জড়িয়ে ধরে বলেন, ঘৃণা আমার সাময়িক দৃষ্টিমাত্র। সাহায্যের জন্য ধন্যবাদ বোন। মেয়েটি ইয়ানাকে নিয়ে নিজের রুমে চলে যায়। যেহেতু এই দিকটা রক্ষিতাদের যাতায়াত, তাই গার্ড নেই। তবুও ভয়ে ইয়ানার ভিতরে ধুক ধুক করছে। মেয়েটা ইয়ানাকে নিজেদের স্টাইলে শাড়ি পরিয়ে দেয়। ইয়ানা নিজেকে দেখে বলে, প্লিজ পেটটা আবৃত করে দাও। এমনভাবে আমি চলতে পারি না। মেয়েটা, আমরা এইভাবেই চলি। পেট বের করা না থাকলে সর্দাররা রাগ করে। যখন তুই মদ নিয়ে ওইখানে যাবি তখন বিভিন্ন ঢং করতে হবে। ওরা যা ইচ্ছে তাই করতে পারে। ইয়ানা ভাঙ্গা গলায় বলে, মানে? মেয়েটা এই ধরে একটু ছুঁয়ে দিল অথবা চুমু খেল, এইটাই। ইয়ানা দুপা পিছিয়ে যায়। কি বলছে এইসব? ইয়ানা, ওইখানে কি অগ্নি চৌধুরী আছেন? মেয়েটি, হয়ত। ইয়ানা শুকনো ঢোক গিলে ওয়াইনের ট্রেটা হাতে নিয়ে নেয়। মেয়েটি, গিয়ে বলবি আমি কি ভিতরে আসব? যদি ওদের মন খারাপ দেখিস তাহলে চুপচাপ থাকবি। ইয়ানা সম্মতি জানিয়ে মাথায় বড় ঘোমটা টেনে নেয়। গুটি সুটি পায়ে এগিয়ে যায়। প্রথমে যায় একটা বিশাল কক্ষের সামনে, যেখানে অসংখ্য গার্ড রয়েছে। উপরে লেখা মৃত্যুপুরী, এর পাশে অন্ধকার কুঠরি। ভেতর থেকে ভেসে আসছে গুনগুন আর গঙ্গানির শব্দ। ইয়ানার প্রতিটি কোষ কেঁপে উঠছে। রক্তহীন শীতল হয়ে যেন জমে যাওয়ার উপক্রম। ইয়ানার চোখ দিয়ে বিষাদের পানি গড়িয়ে পড়ে। মস্তিষ্ক খুঁজছে সেই রুম যেখানে বাচ্চা আর মেয়েগুলোকে রাখা হয়। ইয়ানা হাঁটছে আর প্রতিটি কক্ষ পরখ করছে। সিঁড়ির কাছে যেতেই মেয়েদের গলার আওয়াজ পেয়ে স্তব্ধ হয়ে যায়। দরজায় উকি দিতেই গার্ড কর্কশ গলায় ধমকে ওঠে, এখানে কি করছ? যাও নিজের কাজে। ইয়ানা শান্ত হয়ে সরে যায়, কিন্তু যাওয়ার আগে এক পলক তাকায় ভিতরের দিকে। শুধু কিছু পা দেখতে পেয়েছে, আর কিছু নয়। ইয়ানার ঘৃণায় গা গুলিয়ে ওঠে। ইচ্ছে করছে প্রতিটি মানুষকে কুপিয়ে হত্যা করতে। ইয়ানা কাপা পায়ে সে জায়গায় যায় যেখানে লোকদের দেহ ছিন্ন বিচ্ছন্ন করা হয়। রুমের প্রতিটা জায়গা দেখে চোখ বন্ধ করে নেয়। কি জঘন্য আর বিশ্রী পরিবেশ। ইয়ানাকে একটা গার্ড পুনরায় ধমকে বলে, এই মেয়ে এইসব জায়গায় কেন যাচ্ছ? বসদের জন্য দ্রুত মদ নিয়ে যাও। ইয়ানা সম্মতি জানিয়ে সেদিকে এগিয়ে যায়। ইচ্ছে করছে এখানে বিষ মিশিয়ে দিতে। নর্পসু। সে দরজার সামনে গিয়ে আটকে উঠে। অগ্নির হাতে এক ধারালো অস্ত্র, আর তার পায়ের কাছে এক বিধ্বস্ত লাশ। লাশটার বুক বরাবর দুই ভাগ হয়ে আছে। ভিতরে নাড়িভুড়ি সব দেখা যাচ্ছে।
অগ্নি রক্তাক্ত হাত নিয়ে চলে যায় বিশাল বেসিনের কাছে। কক্ষে রয়েছে আরও বিশাল দেহের কিছু লোক। দেখেই বোঝা যাচ্ছে তারা ওই আসল জানোয়ার। ইয়ানার হাত কাঁপছে। ভিতরে কিভাবে যাবে? উনি যদি বুঝে যায়? ওদেরকে চিন্তিত মনে হচ্ছে। মেয়েটা বলেছিল চিন্তিত থাকলে যাতে দূরত্ব বজায় রাখি। ইয়ানা নিজের শাড়িটা দিয়ে শরীর ভালোভাবে ঢেকে ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করে। ঘোমটার আড়ালে পুরোটা রুম পর্যবেক্ষণ করে। এইটাই তাহলে মেইন টর্চারখানা। ইয়ানা কাপা হাতে ওয়াইনের গ্লাসগুলো এগিয়ে দেয়। লোকগুলোর ঝাঝালো সুর। এত দেরি কেন হয়েছে আসতে? ইয়ানা একটুর জন্য কেঁপে উঠে। ওয়াইনের গ্লাস এগিয়ে দিতে গেলেই কোমর থেকে বারবার শাড়ির কিছু অংশ সরে যাচ্ছে। হাঁপিয়ে উঠছে এমন পরিস্থিতিতে। যে কাজের জন্য এসেছে সেটা তো পূরণ হল, ওই না উল্টো জানোয়ারগুলোকে ভোজন পরিবেশন করছি। অসহ্য। অগ্নি গম্ভীর হয়ে চেয়ারে বসে তির্যক চোখে ইয়ানার দিকে তাকায়। সাথে সাথে চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। ছটফট করে উঠে পুরো সর্বাঙ্গ। গম্ভীর হয়ে প্রতিটি লোকের লালসার দৃষ্টির দিকে তাকায়। ইয়ানা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কখন অনুমতি দিবে আর কখন বের হবে? নিজের ভাবনার মাঝে হঠাৎ কারোর ভয়ঙ্কর আওয়াজে পুনরায় কেঁপে উঠে। ডোন্ট টাচ মি, রিজন। ইয়ানা ঘোমটার আড়ালে তাকায়। অগ্নি একজন ব্যক্তির দিকে রক্তচক্ষু নজরে তাকিয়ে আছে। ব্যক্তিটা ইয়ানার থেকে নিজের হাত সরিয়ে কপাল কুঁচকে ঠাট্টা সুরে বলে, মি চৌধুরী, আপনার মেয়ে প্রবলেম, বাট আমাদের না। ওরাই তো জীবনের আসল মজা। লোকগুলোর কি বিকৃত হাসি। আউট। ইয়ানা শুকনো ঢোক গিলে। অগ্নির আদেশ পাওয়া মাত্র ওই দ্রুত বেরিয়ে আসে রুম থেকে। তবে এইটুকু ভেবে শান্তি লাগছে তাকে অগ্নি চৌধুরী চিনতে পারেনি। চিনলে এতক্ষণে কবর খুঁড়ে ফেলত। ইয়ানা লম্বা শ্বাস টেনে মেঘের সামনে গিয়ে বলে, সর্দার বলেছে মেয়েগুলোকে দেখে যেতে। একটু আগে ধমক দেওয়া ব্যক্তিটা সর্দার আদেশ দিয়েছে শোনা মাত্র ওই দরজাটা পুরিভাবে খুলে দেয়। ইয়ানা প্রচুর অবাক হয়ে এদের কর্মকাণ্ডে। কতটা পোষ মানিয়েছে এদেরকে। ইয়ানা ভিতরে পা রাখে। এক কোণে রক্ত লেগে আছে দেওয়ালে, যা শুকিয়ে কালচে লাল হয়ে গেছে। ঠিক যেন কারো যন্ত্রণার স্মৃতি জমে বসে আছে সেই দেওয়ালে। আরেক কোণে ধুলোমাখা চেয়ারে বসে আছে এক পাহারাদার, যার চোখ খুলে কিন্তু প্রাণ নেই। মানুষ নাকি মূর্তি বোঝা যায় না। ইয়ানা মেয়ে আর বাচ্চাগুলোকে দেখতে যাবে তার আগেই কেউ তার হাত দুটি শক্তভাবে চেপে ধরে। ইয়ানা সাথে সাথে ব্যথায় চেঁচিয়ে উঠে। ব্যথায় পুরো শরীর জিম দিয়ে উঠে। ইয়ানা কাপা দৃষ্টি পিছনে নিতে যাবে তার আগেই কেউ তাকে শূন্যে ভাসিয়ে নেয়। ইয়ানার ভেতরটা কেঁপে উঠে। এই পারফিউমের ঘ্রাণ তার অতি পরিচিত। শুকনো ঢোক গিলে তাকায় সেই ভয়ঙ্কর ব্যক্তিটার দিকে। লোকটার দৃষ্টি কেমন হিংস্র হয়ে আছে। তার প্রতিটি পদচারণে প্রতিটি গার্ড মাথা নিচু করে রেখেছে। ইয়ানা নিজেকে শক্ত করে নেয়। নির্দয় ব্যক্তিটা নিজের গাড়ির কাছে এনে দাঁড়া করায়। ইয়ানা ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে তার আগেই এক শক্ত থাপ্পড়ের সম্মুখীন হয়। তাল সামলাতে পারেনি। ছিটকে গিয়ে পড়ে গাড়ির উপর। ইয়ানা গালে হাত দিয়ে সোজা হতে যাবে তার আগেই পুরো দুনিয়া যেন ঘুরে উঠে। এক পলক তাকায় ভয়ঙ্কর ব্যক্তিটার দিকে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। পুরো মুখ লাল হয়ে গিয়েছে। ঠোঁটের ভাঁজে সিগারেট নিয়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ইয়ানার দিকে এগিয়ে আসে। ইয়ানা ভয়ে সামান্য পিছিয়ে যায়। বর্তমানে অগ্নিকে তার মানুষ মনে হচ্ছে না। যেন উন্মাদ এক জানোয়ার। ইয়ানা শুকনো ঢোক গিলে। অগ্নি সিগারেটের সবটুকু ধোয়া ইয়ানার মুখের উপর এসে ছাড়ে। ইয়ানা কেসে উঠে সাথে সাথে। অস্ফূর্ত আওয়াজে বলে, আমি মেয়েগুলোকে দেখতে চাই। অগ্নি শান্ত চোখে ইয়ানার দিকে এক পলক তাকায়। এরপর সিগারেটটা হাতের নিয়ে সাথে সাথে ইয়ানার উন্মুক্ত কোমরে চেপে ধরে। ইয়ানা চিৎকার দিয়ে উঠে কিন্তু তার আগেই অগ্নি ঠোঁটে ঠোঁট মিলিয়ে আওয়াজ বন্ধ করে দেয়। ইয়ানা হাত দিয়ে ধাক্কা দিতে থাকে। অগ্নি সেখানে চেপে ধরে সিগারেটটা সেই অবস্থাতেই নিচে ফেলে দিয়ে বলে, অগ্নি চৌধুরীর বুয়ের শরীরে রক্ষিতা বস্ত্র। তাকে লালসার দৃষ্টি দিয়েছে অনেক পুরুষ।
উন্মুক্ত পেট বের করে গিয়েছিলে মনোরঞ্জন করতে। হ্যাঁ, হাউ ডিয়ার ইউ ফাকিং গার্ল। ইয়ানা থাপ্পড়ের আঘাত সহ্য করতে পারেনি। সিগারেটের ছেকায় জ্ঞান হারিয়ে অগ্নির বাহুতে ঢলে পড়ে। অগ্নি দাঁত চিবিয়ে বলে, মাটির নিচে তোমার উত্তম স্থান হবে জান। আমার বউ হয়ে এমন নিষিদ্ধ জায়গায় পা রাখার শাস্তি তো পেতেই হবে। সকালের ঠান্ডা পরিবেশে শিখা চৌধুরী আর সাজিদ চৌধুরী বসে চা খাচ্ছিলেন। আলিয়ার কথা খুব মনে পড়ে। মেয়েটাকে নিজের ভেবে নিয়েছিলাম। সাজিদ চৌধুরী, আলিয়া তো আর রক্তের কেউ না। মেয়েটার আত্মীয় এসে নিয়ে গিয়েছে। এখানে আমাদের তো কিছু করার নেই। শিখা চৌধুরী, সম্পর্কগুলো কেমন বিচ্ছেদ হয়ে যায়। অগ্নিকে দত্তক নিয়েছিলাম যেদিন সেদিন নিজের সন্তান হিসেবে পুরো জগতের সামনে স্বীকৃতি দিয়েছিলাম। ওকে দিয়েই প্রথম মা হয়ে উঠেছিলাম। নিজের মৃত সন্তানকে ভুলে ওকে আঁকড়ে ধরে বেঁচে উঠেছি। কিন্তু দেখো সেই আজ বহু দূর। বড় সন্তানের অভাব কেউ পূরণ করতে পারে না সাজিদ। শিখা চৌধুরী চোখের পানি মুছে শান্ত হয়ে বসে। অরিতকে চিনে নামতে দেখে স্বাভাবিক হয়ে বলে, কোথায় যাচ্ছ? অরিদ, বাহিরে। শিখা চৌধুরী, মীরাকে নিয়ে যাও। অরিদ, আরে কি আশ্চর্য আম্মু, যেখানে যাচ্ছি সেখানেই বলছো মীরাকে নিয়ে যেতে। শিখা চৌধুরী, বলছি কিন্তু তুমি কি কোথাও নিয়ে গিয়েছ? কবে শপিংয়ের কথা বলেছি? এখনও নিয়ে গিয়েছ তুমি? অরিদ, কেন তোমার বুমা ড্রাইভারের সাথে যায়নি? শিখা চৌধুরী, ছেলে থাকতে ছেলের বু ড্রাইভারের কাছে কেন যাবে? বু তোমার নাকি জনগণের? অরিদ গম্ভীর হয়ে দাঁড়ায়। কখনো সে মায়ের সাথে পেরে ওঠে না। মীরাকে রেডি হয়ে নিচে নামতে দেখে অরিদ ভ্রু কুঁচকে তাকায়। তার মানে আগে থেকেই এই মেয়ে সব জানত। অরিদ গলা খাকারি দিয়ে বলে, আমি কাউকে নিয়ে যেতে পারব না আম্মু। মীরা ছোট ছোট চোখে অরিদের দিকে তাকায়। এরপর সাজিদ চৌধুরীর উদ্দেশ্যে বলে, আব্বু আমি একা যেতে পারব, চিন্তা করবেন না। সাজিদ চৌধুরী মীরাকে যথেষ্ট ভালোবাসে। ইয়ানা আর মীরার কোমলতা তাকে বারবার মুগ্ধ করে। তিনি অরিদের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, মেয়েটা একা গিয়ে রাস্তায় যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ঘর ছাড়া করব অরিদ। অরিদ অবাক হয়ে বলে, আমি তো যাচ্ছি না, তাহলে আমার উপর কেন দোষ চাপাবে? এইটা কি ধরনের হ্যারেস আব্বু? সাজিদ চৌধুরী, স্বামী হিসেবে তোমার কর্তব্য বুকে প্রোটেক্ট করা, সব দায়িত্ব পালন করা। যখন সব কিছু থেকে এড়িয়ে যাচ্ছ হ্যারেস তো তুমি হবে অরিদ। অরিদ কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। স্বামী স্ত্রী কথাটা যেন প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তুলছে। কোথায় আগে তো এমন হতো না। আগে তো কেউ স্বামী স্ত্রী বললে রেগে যেতাম। কিন্তু এখন ভালো লাগা কাজ করে কেন? কেন এমন ফিল আসে ভিতরে? অরিদ কিছু না বলে বেরিয়ে যেতে যেতে বলে, তোমাদের মেয়েকে আসতে বলো। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এইটাকে খাদে ফেলে নিজে চলে আসব, আগেই বলে যাচ্ছি। শিখা চৌধুরী ছেলের কথায় তপ্ত শ্বাস ছাড়ে। এদের সম্পর্ক ঠিক হবে কবে? মীরা মুচকি হেসে অরিদের পিছু পিছু যায়। অরিদ গাড়িতে বসে ড্রাইভিং সিটে বসে বিরক্তি নিয়ে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে দ্রুত উঠে আসো। অরিদের ধমকে মীরা দাঁত কটমট করে তাকায় সেদিকে। এরপর জেদ নিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। অরিদ স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলে, ঠোঁটের কাটাস্থানে মেডিসিন লাগিয়েছিলে? অরিদের কথা বুঝতে পেরে মীরা সিটিয়ে যায়। মনে পড়ে যায় মুহূর্তগুলো, কিভাবে খ্যাপা বাঘের মতো রক্তাক্ত করে দিয়েছিল। লাগিয়েছিলাম বলেই সবার সামনে বের হতে পেরেছি। আপনার লজ্জা করল না এমন একটা কাজ করতে? যাকে বউ মানেন না, ভালোবাসেন না তাকে ডাইরেক্ট ছিয়া। অরিদ ঠোঁট চেপে হেসে সামনের দিকে তাকিয়েই বলে, স্বামীর অধিকার তো প্রয়োগ করিনি যে বউ মানতে হবে। মীরা নাক ছিটকিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। দুইজনের মধ্যে পিন নির্বতা। প্রায় অনেকক্ষণ পর হুট করে মীরা চেঁচিয়ে ওঠে, কাচের চুড়ি! অরিদ চৌধুরী প্লিজ গাড়িটা একটু থামিয়ে দিন। অরিদ মীরার উৎসুক মুখটার দিকে এক পলক তাকিয়ে বাহিরে উকি দেয়। নানা রকমের মেয়েলি জিনিস নিয়ে লোকজন বসে আছে। অরিদ বিরক্তি নিয়ে বলে, ফুটপাতের জিনিস কেনার জন্য তুমি এইভাবে চেঁচাচ্ছিলে? লাইক সিরিয়াসলি মীরা, এখান থেকে কিছু কিনতে হবে না, আমি শপিং মলে নিয়ে যাচ্ছি। মীরা অরিদকে থামিয়ে দিয়ে বলে, কোটি টাকার ব্র্যান্ড পড়ুয়া ব্যক্তিরা ফুটপাতের জিনিসের মর্ম বুঝবে না। আমার দামি জিনিসের প্রয়োজন নেই, শুধু কিছু কাচের চুড়ি হলেই হবে। মীরার বাচ্চামো দেখে অরিদ তপ্ত শ্বাস ছেড়ে গাড়ি থেকে নামে। এরপর কপালের রেখা ভাঁজ করে মীরার উদ্দেশ্যে বলে, দ্রুত কিনো সব কিছু, বাহিরে খুব গরম।
আপনি গাড়ির ভিতরে গিয়ে বসুন। রাস্তায় দাঁড়িয়ে থাকাটা আপনাকে ঠিক মানায়। চৌধুরী বংশের ছেলে বলে কথা। মীরার খুঁচা মারা কথায় অরির দাঁত কটমট করে তাকায়। মীরা সেদিকে পাত্তা নিয়ে দোকানদারকে বলে, মামা লাল চুড়িগুলো দিন তো। দোকানদার চুড়ি এগিয়ে দেয়। মীরা হাসি মুখে চুড়িগুলো হাতে ঢুকাতে যাবে এমন সময় দোকানদার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দোকানদার স্পর্শ করার আগেই অরিদ মীরার হতো নিজের হাতের মুঠোয় নিয়ে আসে। এরপর একজন দক্ষ স্বামীর মতো সবগুলো চুড়ি হাতে পরিয়ে দেয়। দোকানদার হাসি দিয়ে তাকিয়ে থাকে। আর মীরা দুই চোখ ভর্তি বিস্ময়। চুরি পরানো শেষ হলে অরিদ দোকানদারকে টাকা দিতে যাবে এমন সময় চোখ আটকে যায় একজোড়া পায়েলের দিকে। মীরার দিকে এক পলক তাকিয়ে নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করে দোকানদারকে বলে, মামা এই পায়েল জোড়াগুলো দিন তো। কার জন্য কিনছেন? অরিদ মীরার প্রশ্নে সামান্য হাসে। কার জন্য কিনেছে জানা নেই, শুধু মন বলছে কারোর পায়ে পায়েলগুলো সুন্দরভাবে মানাবে। আহিয়া কফিশপে কারোর জন্য অপেক্ষা করছে। বুকে একরা স্বপ্ন আর আবেগ। কিশোরী মনটা কারোর জন্য দৈনিক ছটফট করে। বারবার তাকে বলতে ইচ্ছে করে আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু লজ্জা আর ভয়ের কারণে বলা হয় না। কিন্তু আজ সে সব কিছুর অবসান ঘটাবে। আহিয়া টেবিলে বসে চারদিকে এক পলক তাকায়। টেবিলে একটা সুন্দর গোলাপ রাখা, আর ভালোবাসাময় ডেজার্ট রাখা। আহিয়া অপেক্ষার প্রহর গণছে ক্ষণে ক্ষণে। হাই, কেমন আছো আহিয়া? হুট করে এখানে ডাকার কারণ? যার অপেক্ষায় বসেছিল তার কণ্ঠ পেয়ে আহিয়া জমে যায়। কাপা দৃষ্টিতে হাস্যরত যুবকটির দিকে তাকিয়ে বলে, এই তো আলহামদুলিল্লাহ। বসুন না রুহান ভাইয়া। রুহান সামনে চেয়ার টেনে বসে। আহিয়ার অস্বাভাবিক অবস্থা দেখে রুহান কপাল কুঁচকে বলে, আর ইউ ওকে আহিয়া? আহিয়া মাথা নাড়ায়। কোনো কিছুর পড়ুয়া না করে একটা ছোট গোলাপ রুহানের সামনে ধরে। রুহান ভ্রু ভাঁজ করে ফেলে। আই লাভ ইউ ভাইয়া। সত্যি বলছি ভালোবেসে ফেলেছি আপনাকে। ভুলতে চেয়েছিলাম বারবার কিন্তু সম্ভব হয়নি। জানি আমি আপনার থেকে অনেক ছোট কিন্তু আপনাকে নালিশ করার সুযোগ দিব না, কথা দিলাম। হুট করে রুহান হেসে উঠে। আহিয়া তাকায় রুহানের দিকে। রুহান হাসি থামিয়ে বলে, কোরিয়ান ড্রামা তোমার মাথা নিয়ে গিয়েছে আহিয়া। এখনও ছোট তুমি। আবেগে গা ভাসানো একদম উচিত না। পড়াশোনা করো, এইসব পাগলামো বাদ দিয়ে হুম। আহিয়া, আমি আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছি। রুহান, এইটা তোমার মনের ভুল। তেমন কিছুই নয়। ওকে বাদ দাও এইসব। চকলেট খাবে? আহিয়ার চোখে পানি টলমল করে উঠে। সে ভালোবাসার কথা বলছে আর এখানে উনি হাসির পাত্র বানিয়ে দিয়েছে। মনটা বিষিয়ে উঠে। জেন এর চেয়ে কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টা হয় না। চোখের পানি আড়াল করে চেয়ার থেকে উঠে কিত্রিস হাসি দিয়ে বলে, লাগবে না ভাইয়া। তবে সরি আপনার সময় নষ্ট করার। মনের ভুলে একটু বেশি হাস্যকর কথা বলে ফেলেছিলাম। আবার ও সরি। আহিয়া আর এক মুহূর্তেও দাঁড়ায় না। খুব দ্রুত রুহানের দৃষ্টিসীমানার বাহিরে চলে যায়। রুহান স্তব্ধ হয়ে বসে থাকে। মনের গভীরতা থেকে বেরিয়ে আসে, নিজের ভালোবাসাটা হয়তো প্রকাশ করে দিলে, বাট আফসোস আমারটা প্রকাশ করতে পারলাম না। চলবে। খুব দ্রুত গল্পটা শেষ করে ফেলব।